students, welcome to the channel Only Mathematics. আজকে টিচার্স ডে। সেই আজকের এই বিশেষ দিনে তোমাদের সবার প্রতি রইল আমার অশেষ ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে উন্নতি করো। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাটুকু করি। আজকে আমরা এইচএস ফার্স্ট ইয়ারের প্রপার্টিজ অফ সলিড চ্যাপ্টারের নতুন কয়েকটা টপিক নিয়ে ডিসকাশন করব। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম হোয়াট ইজ স্ট্রেস, স্ট্রেস কারে, আর স্ট্রেস আসলো গিয়া রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া ছিল হইলো গিয়া তিন রকমের, লংগিটিউডিনাল, তারপরে ছিল নরমাল, আর ছিল টেনজেন্সিয়াল। আজকে আমাদের টপিকটা প্রথম যে টপিক নিয়ে ডিসকাশন করবো এটা হলো গিয়া স্ট্রেইন কারে হয়। স্ট্রেইন, হোয়াট ইজ স্ট্রেইন, STRAIN, স্ট্রেইন। এবং স্ট্রেইন কয় রকমের, ঠিক আছে? স্ট্রেইন হইল গিয়া একটা রেশিও। রেশিও তো বুঝো, উপরে একটা জিনিস থাকে ডিভাইডেড বাই নিচে একটা জিনিস থাকে। স্ট্রেইন হইল গিয়া চেঞ্জ ইন কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন অফ এ বডি। চেঞ্জ ইন কনফিগারেশন বা চেঞ্জ ইন শেপ ডিভাইডেড বাই অরিজিনাল শেপ, এই রেশিওটারই কয় স্ট্রেইন। যেমন একটা এক্সাম্পল হিসাবে আমি কই, মনে করো এই জিনিসটা আছে 10 সেন্টিমিটার লম্বা। মনে করো এই পেনটা আছে 10 সেন্টিমিটার লম্বা, তার অরিজিনাল লেন্থ হইল গিয়ে 10 সেন্টিমিটার। তারে আমরা টান দিলাম, ফোর্স দিয়া তারে টানছি আমরা, দেওয়াতে তার লেন্থ বাড়িয়ে হইল 11 সেন্টিমিটার। অরিজিনাল আসলো 10 সেন্টিমিটার, টানার পরে তার লেন্থ বাড়িয়ে হইছে গিয়া 11 সেন্টিমিটার। তাহলে চেঞ্জ ইন লেন্থ কত হইল, চেঞ্জটা কত হইল 1 সেন্টিমিটার। চেঞ্জ হইছে কত, 1 সেন্টিমিটার। তাইলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ যদি আমরা কই, তাইলে উপরে হইব চেঞ্জ ইন লেন্থের জায়গায় 1, কারণ ছিল তার হইল গিয়া 10 সেন্টিমিটার, বাড়িয়ে হইছে গিয়া 11 সেন্টিমিটার। তাইলে কতটুকু সে বাড়ছে, 1 সেন্টিমিটার বাড়ছে। তাইলে চেঞ্জ ইন লেন্থ হইল গিয়া 1 আর অরিজিনাল লেন্থ হইল গিয়া 10। তাইলে 1/10 এই যে রেশিও হইল, এইটারই আমরা কি তখন স্ট্রেইন হইল। ওকে, এই রেশিওটারই আমরা কি কইমু, স্ট্রেইন হইল। স্ট্রেইন হইল গিয়া একটা রেশিও, এটা হইল গিয়া চেঞ্জ ইন কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন, অথবা আমরা কইতে পারি চেঞ্জ ইন শেপ বাই অরিজিনাল শেপ অফ এ বডি। দ্যাট রেশিও ইজ কল্ড স্ট্রেইন। ওকে, স্ট্রেইন আবার তিন রকমের। স্ট্রেইন কয় রকমের, তিন রকমের। একটা হইল গিয়া লংগিটিউডিনাল স্ট্রেইন, লংগিটিউডিনাল স্ট্রেইন। আরেকটা হইল গিয়া ভলিউম স্ট্রেইন, ভলিউম স্ট্রেইন। আরেকটা হইল শিয়ার স্ট্রেইন, শিয়ার স্ট্রেইন। আমরা স্ট্রেসও পাইছিলাম তিন রকমের, স্ট্রেস পাইছিলাম তিন রকমের, স্ট্রেইনও কয় রকমের, তিন রকমের। লংগিটিউডিনাল স্ট্রেইন, ভলিউম স্ট্রেইন আর শিয়ার স্ট্রেইন। এখন তোমরা জিজ্ঞাসা পারো, স্যার লংগিটিউডিনাল স্ট্রেইনটা কি? লংগিটিউডিনাল স্ট্রেইনটা কি? লংগিটিউডিনাল স্ট্রেইন হলো গিয়া চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। একটা বডির চেঞ্জ ইন লেন্থ, আমি একটু আগে বুঝাইছিলাম, একটা এই পেনটা 10 সেন্টিমিটার লম্বা আসতো, টানার পরে তার 11 সেন্টিমিটার হইছে। চেঞ্জ কতটুকু হইছে, তার লেন্থ 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ কতখানি, 10 সেন্টিমিটার। 1/10, দ্যাট রেশিও ইজ কল্ড, এই যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, দ্যাট রেশিও ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেইন। ওকে, it is a scalar quantity, it is a scalar quantity, এবং তার কোনো ইউনিট নাই, কোনো ইউনিট নাই। তবে কেন স্যার তার ইউনিট নাই কেন? উপরেও যখন লেন্থ, নিচেও লেন্থ। উপরে যদি সেন্টিমিটার হয়, উপরে যদি লেন্থের জায়গাতে ইউনিট হয় সেন্টিমিটার, নিচেও যদি সেন্টিমিটার হয়, সেন্টিমিটার সেন্টিমিটারে যাইব গিয়ে, তার মানে ইট ইজ এ পিওর রেশিও, তার কোনো ইউনিট নাই। ওকে, আর চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, দ্যাট রেশিও ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেইন। এখন আমরা যাই এর গিয়া ভলিউম স্ট্রেইন কারে। ভলিউম স্ট্রেইন হলো গিয়ে চেঞ্জ ইন ভলিউম, এটা স্মল ভি দিয়া লিখছি, চেঞ্জ ইন ভলিউম অফ এ বডি বাই অরিজিনাল ভলিউম। অরিজিনাল ভলিউম রে আমরা ক্যাপিটাল ভি দিয়া লিখছি। চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম অফ এ বডি, দ্যাট রেশিও ইজ কল্ড ভলিউম স্ট্রেইন। আর স্ট্রেইনের তো আগেই বলছি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তার কোনো ইউনিট নাই।
তাইলে ভলিউম স্ট্রেইনকে কিভাবে আমরা ডিফাইন করব? ইট ইজ আ রেশিও, এবং এই রেশিওতে উপরে কি থাকবো? চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম অফ এ বডি ইজ কল্ড ভলিউম স্ট্রেইন বা ভলিউমেট্রিক স্ট্রেইন। আর শিয়ার স্ট্রেইনটা কি? শিয়ার স্ট্রেইনটা বুঝতে গেলে একটা ছবি আঁকে আমি দেখাই তোমাদের। শিয়ার স্ট্রেইন জিনিসটা কি? দেখো শিয়ার স্ট্রেইন জিনিসটা কি? মনে করো একটা ম্যাচ বক্স নিলাম, ম্যাচ বক্স, এই যে দেশলাইয়ের বাষ্প যে থাকে, ঠিক আছে, এরকম চারকোনা থাকে দেশলাইয়ের বাষ্প। এটা মনে করো টেবিলের মধ্যে আঠা দিয়া গম দিয়া লাগাইয়া রাখছে, আঠা দিয়া সেই ম্যাচ বক্সটারে টেবিলের সঙ্গে আঠা দিয়া লাগাইয়া রাখছে, আঠা গম দিয়া লাগাইয়া রাখছে। সেই ম্যাচ বক্সের নাম রাখলাম ABCD। ওকে, চারটা সাইড আছে, নিচের BC সাইড যেটা, এটারে আঠা দিয়া লাগাইয়া রাখছি টেবিলের সঙ্গে। এখানে অ্যাপ্লাই করলাম একটা টেনজেনশিয়াল ফোর্স। টেনজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি কোন সাইডে বা কোন সারফেসে? AB সারফেস। এই ফোর্স অ্যাপ্লাই করাতে নিচেরটা তো লড়তো না, নিচের জায়গাটা লড়তো না, এখানে এটা আঠা দিয়া লাগানো। উপরের সাইডটা কি তাই তেরা হইবে, তেরা হয়ে ওরকম হইবে। ফোর্স দেওয়াতে উপরের সাইডটা তেরা হয়ে ওরকম হইবে। এটা গেল গিয়ে A ড্যাশ আর বিটা গেল গিয়ে B ড্যাশ। এটা গেছে গিয়া A ড্যাশে আর বিটা গেছে গিয়ে B ড্যাশে। ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, ফোর্স অ্যাপ্লাই করাতে A পয়েন্টে A ড্যাশ গেছে গিয়ে আর B পয়েন্টে গেছে গিয়ে B ড্যাশ। আর নিচের জায়গা তো লড়তো না, কারণ এটা আঠা দিয়ে লাগানো আছে, বুঝাইবার লিখা বুঝা। তখন এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। অরিজিনাল পজিশন আসতো ওটা, আর এটা হলো ফাইনাল পজিশন। ডটেড লাইনটা ফাইনাল পজিশন। অরিজিনাল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হইল, that angle is called shear strain. That angle is called shear strain. Okay, shear strain হলো গিয়ে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো অরিজিনাল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, that angle is called shear strain. ওকে, বুঝা গেছে? তাইলে আমরা বুঝছি স্ট্রেইন কি? তা স্ট্রেইন হলো গিয়ে চেঞ্জ ইন কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন, that ratio is called strain. আর স্ট্রেইন কয় রকমের? তিন রকমের: লংজিটিউডিনাল স্ট্রেইন, ভলিউম স্ট্রেইন আর শিয়ার স্ট্রেইন। এখন আমরা যে নতুন টপিক, আমাদের নতুন টপিকটা হলো হুকস ল। হুকস ল, হুকস লটা কি? হোয়াট ইজ হুকস ল? হুকস ল হইল গিয়া উইদিন ইলাস্টিক লিমিট, উইদিন ইলাস্টিক লিমিট। তবে ইলাস্টিক লিমিট সার্কিট, ধরো একটা স্টেজ পর্যন্ত তারা যদি আমি ব্যাখ্যা করি, ঘুরিয়ে আবার জায়গাতেই, কিন্তু বেশি ব্যাখ্যা করলে আর ঘুরিয়া জায়গাতেই তো না। বেশি যদি ব্যাখ্যা করি তাহলে ঘুরিয়া আর জায়গাতে আইতে পারতো না। একটা স্টেজ পর্যন্ত ব্যান্ড করলে বা তার তেরা করলে সে ঘুরিয়ে জায়গাতেই, যতখানি পর্যন্ত ব্যান্ড করলে ঘুরিয়ে আবার জায়গাতেই, তারই হয় ইলাস্টিক লিমিট। আর লিমিটটা যদি ক্রস করি যায়, আরো যদি বেশি ব্যাখ্যা করি, তাহলে ঘুরিয়ে আর সে আগের জায়গাতে আইতে না, মানে সে ইলাস্টিসিটি প্রপার্টি শো করত না। যতখানি ম্যাক্সিমাম যে লিমিট পর্যন্ত ইলাস্টিসিটি প্রপার্টি শো করবো, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ব্যাখ্যা করলে যতখানি ঘুরিয়ে আবার জায়গাতে দিতে পারবো, দ্যাট লিমিট ইজ কল্ড ইলাস্টিক লিমিট। মানে যতখানি ম্যাক্সিমাম ব্যাখ্যা করার পরে যদি ঘুরিয়ে জায়গাতে দিতে পারে, that limit is called elastic limit. আর এই লিমিটটা যদি ক্রস করি লাই আমরা, আরো যদি বেশি ব্যাখ্যা করে দিলে ঘুরিয়ে আর জায়গাতে দিতে পারবো। যতখানি ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত তারা ব্যাখ্যা করলে ঘুরিয়ে আবার জায়গাতে দিতে পারবো, that limit is called elastic limit. Within elastic limit, stress is directly proportional to strain. Within elastic limit, stress is directly proportional to strain. That implies stress equal to proportional to the equal sign যেটা একটা কনস্ট্যান্ট আইব, that constant is denoted by capital E into strain. Okay, that implies E equal to stress by strain, stress by strain. এই যে রিলেশনটা পাইলাম, that relation is the Hooke's law. এই রিলেশনটারই পর হুকস ল, মানে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন, এবং এর পরের লাইনে দ্যাট ইমপ্লাইজ স্ট্রেস ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু স্ট্রেইন, দ্যাট ইমপ্লাইজ দ্যাট কনস্ট্যান্ট ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হুকস ল। আর এই যে কনস্ট্যান্ট যেটা পাইছি ই, এটা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি।
বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। এই কনস্ট্যান্টটারে কয় মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এখন আমরা যাইমু গিয়া নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক যেটা সেটা হলো গিয়া হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি? এই মাত্র আমরা আলোচনা করছি ফ্রম হুকস ল যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন উইদিন ইলাস্টিক লিমিট that implies stress equal to some constant into strain that implies that constant equal to stress by strain and that constant সেই যে constant capital E যে লেখছিলাম that constant is called coefficient of elasticity or modulus of elasticity। সেই কনস্ট্যান্টটারই আমরা কইমু coefficient of elasticity বা modulus of elasticity। ওকে, এখন কথা হইল কি কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কয় রকমের? তিন রকমের। তিন রকমের মধ্যে একটা রাখো ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি। ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি এটারে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখি। আরেকটা রাখো বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি এটারে কাপ্পা দিয়ে লেখা। কাপ্পা একটা গ্রিক অ্যালফাবেট। কাপ্পা হইল গ্রিক অ্যালফাবেট। আরেকটা হইল কি রিজিডিটি মডুলাস। রিজিডিটি মডুলাস এটারে লেখা হয় ইটা সিম্বল দিয়ে। ইটা এটা আরেকটা গ্রিক অ্যালফাবেট। তাইলে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কয় রকমের পাইলাম আমরা? তিন রকমের। ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি যেটারে ক্যাপিটাল ওয়াই দিয়ে লেখা হয়। আরেকটা হইল কি বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি যেটারে কাপ্পা দিয়ে লেখা হয়। আরেকটা হইল রিজিডিটি মডুলাস যেটারে ইটা দিয়ে লেখা হয়। ওকে, এখন জিগাইতে পারো স্যার মডুলাস তো আপনি কইলা E ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। স্ট্রেস বাই স্ট্রেইন রে আমরা কি কই? মডুলাস বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ইয়ংস মডুলাসটা কি? ইয়ংস মডুলাসটা হইল গিয়া স্ট্রেস বাই স্ট্রেইন। তো ফার্স্ট স্ট্রেস কোনটা আসলো? ফার্স্ট স্ট্রেসটা আসলো লংগিটিউডিনাল স্ট্রেস। লংগিটিউডিনাল স্ট্রেস ফার্স্ট স্ট্রেস যেটা পাইছিলাম কতদিন, এটা আসলো লংগিটিউডিনাল স্ট্রেস। আর ফার্স্ট স্ট্রেইন যেটা আজকে পাইছি এটা হলো লংগিটিউডিনাল স্ট্রেইন। লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেইন ওটারই কয় ইয়ংস মডুলাস। এটারে ক্যাপিটাল ওয়াই দিয়ে আমরা লিখি। ওকে, that implies y equal to স্ট্রেস রে আমরা f বাই a দিয়ে লিখি। গতদিন পাইছি আমরা স্ট্রেস যে কোনো স্ট্রেস রে লেখা যায় f বাই a ফোর্স পার ইউনিট এরিয়া। আর লংগিটিউডিনাল স্ট্রেন আজকে কত পাইছি? স্মল l বাই ক্যাপিটাল L। ঠিক আছে, that implies y equal to কি হইব? FL বাই A ইনটু স্মল l। ঠিক আছে, এই হইল কি এক্সপ্রেশন অফ ইয়ংস মডুলাস। এক্সপ্রেশন অফ ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা একটা স্কেলার কোয়ান্টিটি বা ইট ইজ এ কনস্ট্যান্ট। ইট ইজ এ কনস্ট্যান্ট অফ এ বডি অথবা কনস্ট্যান্ট অফ এ ম্যাটেরিয়াল অফ এ বডি। এখন কথা হইল কি তার ইউনিট কি? দেখো এটা হলো স্ট্রেস বাই স্ট্রেইন। ইয়ংস মডুলাস আসলো স্ট্রেস বাই স্ট্রেইন। স্ট্রেসের ইউনিট কি আসলো? নিউটন পার মিটার স্কয়ার। স্ট্রেসের ইউনিট কি আসলো? স্ট্রেসের ইউনিট আসলো নিউটন পার মিটার স্কয়ার। আর স্ট্রেসের কোনো ইউনিট নাই, সরি স্ট্রেইনের কোনো ইউনিট নাই। স্ট্রেইনের কোনো ইউনিট নাই, তার ফলে ইয়ংস মডুলাসের ইউনিটটাও কি হইব? নিউটন পার মিটার স্কয়ার। বুঝা গেছে আমার কথা? আমরা লেখি ইয়ংস মডুলাস বা যে কোনো মডুলাসের লেখো স্ট্রেস বাই স্ট্রেইন। স্ট্রেসের ইউনিট হলো নিউটন পার মিটার স্কয়ার। স্ট্রেইনের কোনো ইউনিট নাই। ইয়ংস মডুলাসের ইউনিট কি হইব? নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এখন হইল বাল্ক মডুলাস। এটা কাপ্পা দিয়ে লেখা হয়। বাল্ক মডুলাস ইকুয়াল টু সেকেন্ড যেটা স্ট্রেস আসতো, এটা কি স্ট্রেস আসতো? নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেস বাই ভলিউম স্ট্রেইন। নরমাল স্ট্রেস বাই ভলিউম স্ট্রেইন। দ্যাট ইমপ্লাইজ কাপ্পা ইকুয়াল টু F by A। স্ট্রেচের জায়গা আমরা লিখছি F by A আর স্ট্রেইনের জায়গা স্মল v by ক্যাপিটাল V। ওকে, এটারে কি লেখা যায় সুন্দর করে সাজাইয়া? F ক্যাপিটাল V by A ইনটু স্মল v।
that is the expression of bulk modulus of elasticity. That is the expression of bulk modulus of elasticity. Okay, রইল বাকি কোনটা? rigidity modulus. দেখো rigidity modulus এটা দিয়া লিখি, এটা হইব স্ট্রেস বাই স্ট্রেইন। 3 নম্বর স্ট্রেস আমরা কি পাইছিলাম? টেনজেনশিয়াল স্ট্রেস। আর 3 নম্বর স্ট্রেইন কিটা পাইছিলাম আমরা? শিয়ার স্ট্রেইন। ওকে, টেনজেনশিয়াল স্ট্রেস বাই শিয়ার স্ট্রেইন, that implies eta equal to টেনজেনশিয়াল স্ট্রেস মানে F বাই A, আর একটু আগে শিয়ার স্ট্রেইন কে আমরা অ্যাঙ্গেল দিয়ে লিখছি, থিটাটা আসলো অ্যাঙ্গেল, that angle is the shear strain। তাইলে আমরা লিখতে পারি eta equal to F by A theta, that is the expression of rigidity modulus অথবা modulus of rigidity of a body। এটা কার এক্সপ্রেশন বাইরিল? rigidity modulus বা modulus of rigidity of a body। ওকে, এই আমাদের আলোচনা কি নিয়ে হইল? যে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কারে কয় এবং কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি কয় রকমের। কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বেসিক্যালি 3 রকমের: ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস এন্ড রিজিডিটি মডুলাস। এখন আমরা যাই মুগিয়ে নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক যেটা, সেটা হলো গিয়া হোয়াট ইজ ইলাস্টিক ফ্যাটিগ। ইলাস্টিক ফ্যাটিগ জিনিসটা কি? ইলাস্টিক ফ্যাটিগ হলো গিয়ে একটা প্রপার্টি অফ এ বডি। যেমন আমি বুঝাইতে গিয়ে তোমাদেরকে কই, একটা জিনিস আমরা ব্যাকা করলাম, ব্যান্ড করছি। ওকে, ব্যান্ড করলে অনেক সময় ধরে ব্যান্ড করিয়ে রাখছে, অনেক সময় ধরে, ধরো 2-3 ঘন্টা ধরে ব্যান্ড করিয়ে রাখছে। ইলাস্টিক লিমিটের মধ্যেই আছে, কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলে ইলাস্টিসিটি প্রপার্টিটা থাকবো। এই মনে করো 2 ঘন্টা ধরে এখানে ব্যান্ড করিয়ে রাখছে, এরপরে যখন আমরা ছাড়ি দিলাম, মানে ডিফর্মিং ফোর্সটা যখন উইথড্র করলাম, হে ঘুরিয়ে আবার জায়গাতে আইব, কারণ উইদিন ইলাস্টিক লিমিট সে ঘুরিয়ে আবার জায়গাতে আইব, ডিউ টু দ্য প্রপার্টি ইলাস্টিসিটি আবার ঘুরিয়ে জায়গাতে আইব। কিন্তু সে ঘুরিয়া জায়গাত আইতে গেলে সঙ্গে সঙ্গে আইতো না, কারণ অনেকক্ষণ ধরিয়া তারে ব্যাখ্যা করিয়া রাখছে। যেহেতু অনেক সময় ধরিয়া তারে ব্যাখ্যা করিয়া রাখা হয়েছে, ছাড়ার সঙ্গে সঙ্গে ডিফর্মিং ফোর্স ছাড়ার সঙ্গে সঙ্গে লগে লগে সে ব্যান্ড করিয়া জায়গাত আইতো না, এ একটু ডিলে হইব, ঘুরিয়া তার অরিজিনাল শেপ পাইতে তার একটু সময় লাগবে। আর এই যে সময় যে ডিলে হওয়ার যে প্রসেস, ঘুরিয়া সে যে অরিজিনাল শেপ আবার পাইব যে, কিন্তু পাইতে গেলে তার একটু ডিলে হইব, দ্যাট ইজ কল্ড ইলাস্টিক ফিটিং। এই জিনিসটারই কোয়া হয় ইলাস্টিক ফিটিং। আমি আবার একবার কই, একটা জিনিসে অনেক সময় ধরে ব্যান্ড করিয়া রাখা হয়েছে, উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে ব্যান্ড করা হয়েছে। ইলাস্টিক লিমিটের মধ্যে যদি ব্যান্ড করা হয়, তাইলে সে ঘুরিয়ে আবার জায়গাতে আইতে পারবো, ডিউ টু দ্য প্রপার্টি অফ ইলাস্টিসিটি। কিন্তু কি হয়েছে? ছাড়ার সঙ্গে সঙ্গে, মানে কোন ফোর্সটা ছাড়ার সঙ্গে সঙ্গে, ডিফর্মিং ফোর্স ছাড়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আবার সে জায়গাতে আইব, কিন্তু একটু সময় লাগবে, একটু তার সময় লাগবে। সেই সময়টারে আমরা কোনো একটু যে ডিলে হওয়ার, যে ঘুরিয়ে তার আগের অরিজিনাল পজিশনে আইতে যে সময়টুকু লাগে, একটু ডিলে হওয়ার, দ্যাট ডিলে ইজ কল্ড ইলাস্টিক ফ্যাটিগ। ওকে, এই হলো গিয়া আমাদের ডিসকাশন রিগার্ডিং হোয়াট ইজ ইলাস্টিক ফ্যাটিগ। এখন আমরা যাই গিয়া নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক যেটা নিয়ে আমরা ডিসকাশন করব, সেইটা হলো গিয়া এক্সপ্লেইন হোয়াই স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। স্টিল রাবার থেকে বেশি ইলাস্টিক, এটা আমরা দেখাইতাম। শুনিয়ে কিরম লাগে না? স্টিল আবার রাবার থেকে কেমনে বেশি ইলাস্টিক? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু যে আমরা দেখাই স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার, রাবার থেকে স্টিলটা বেশি ইলাস্টিক। তোমরা জিজ্ঞাইতে পারো, স্যার স্টিল কেমনে রাবার থেকে বেশি ইলাস্টিক? ইলাস্টিক কে বেশি কে কম, এটা মাপা হয় তার মডুলাস অফ ইলাস্টিসিটি। যার মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি থাকবে সে বেশি ইলাস্টিক। যার মডুলাস অফ ইলাস্টিসিটি বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি যার বেশি হইব সে বেশি ইলাস্টিক। এই জিনিসটা মনে রাখবা, যার মডুলাস বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বেশি সে বেশি ইলাস্টিক। ওকে, দেখো আমরা কিভাবে
এস্টাবলিশ কোন স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। মনে করো এটা একটা রিজিড সাপোর্ট, একটা শক্ত জায়গা, এই শক্ত জায়গাটা আমরা বলছি রিজিড সাপোর্ট। রিজিড সাপোর্ট থেকে দুইটা রড লইছে, দুইটা রড, একটা স্টিলের রড, একটা রাবারের রড। ওকে, দুইটার অরিজিনাল লেংথ সমান, দুইটার অরিজিনাল লেংথ হবে সমান হইছে। এটাও ক্যাপিটাল এল অরিজিনাল লেংথ, এটাও ক্যাপিটাল এল অরিজিনাল লেংথ। ওকে, দুইটার এরিয়াও সমান, দুইটা তোমার সমান মোটা আছে, সমান মোটা যদি থাকে দুইটার এরিয়াও সমান, তার এরিয়া হয়ে তার এরিয়া হয়ে। ওকে, এখন দুইটা রড রে, স্টিলের রড এবং রাবারের রড, দুইটা রড রে সেম ফোর্স দিয়ে আমরা তার নিচের দিকে টানছি। ওকে, সেম ফোর্স দিয়ে দুইটা রড রে আমরা টান দিছি নিচের দিকে। টানলে পরে এটা তো বুঝো স্টিলের রডের চেঞ্জ ইন লেংথ কম হইব, স্টিলের রডের চেঞ্জ ইন লেংথ কম হইব, স্টিলটা কম লম্বা হইব। আর চেঞ্জ ইন লেংথ আমরা লিখছি স্মল এল সাফিক্স এস, এস মানে স্টিল, আর চেঞ্জ ইন লেংথ রে এলএস কইছি, এটা কম হইব। হোয়ারএস সেম ফোর্স দিয়া টানাতে রাবারের লেংথ বেশি হইছে, রাবারের লেংথ মানে চেঞ্জ ইন লেংথটা বেশি হইছে, রাবারের চেঞ্জ ইন লেংথটা বেশি হইছে, এটার নাম রাখছি এল সাফিক্সে আর, স্মল এল সাফিক্সে আর। বুঝা গেল আমার কথা? দুইটা রডরে সমান ফোর্স দিয়া টানাতে চেঞ্জ ইন লেংথ অফ স্টিল রড কম হইছে, আর চেঞ্জ ইন লেংথ অফ রাবার রড বেশি হইছে। ওকে, এটা বেশি হইছে, এটা কম হইছে। এখন দুইটার আমরা ইয়ংস মডুলাস বাই করব। এই দুইটা রডের কি বাই করব? ইয়ংস মডুলাস। মনে করো স্টিলের রডের ইয়ংস মডুলাস, একটু আগে আমরা ইয়ংস মডুলাসের ফর্মুলা পাইছি। ইয়ংস মডুলাস এর লেখা যে FL বাই A ইনটু স্মল l, এই পাইছিলাম আমরা রিলেশন। তাইলে স্টিলের রডের ইয়ংস মডুলাস কি হইব? F দিছি, F অ্যাপ্লাই করছি, L ক্যাপিটাল L স্টিলের রডের, A এরিয়া, আর এখানে LS, এই LS এটা কার জন্য লিখলাম? স্টিলের রড। আর রাবারের রডের লিগে কি হইব? রাবারের রডের জন্য কি হইব? YR লিখলাম, রাবারের রডের ইয়ংস মডুলাস। সেম F, তার জন্য ফোর্স অ্যাপ্লাইজ F, রাবারের রডের F। L তার হইল কি অরিজিনাল লেংথ ক্যাপিটাল L, তারও এরিয়া হইল কি ক্যাপিটাল A, আর তার চেঞ্জ ইন লেংথ হইল LR। ঠিক আছে, এখন দেখো এই জিনিস দুইটার লিগে সেম, রাবারের রড আর স্টিলের রডের জন্য, কিন্তু এই যে জিনিসটা দুইটার সেম না। ওকে, আর এটা ছোট না, এটা ছোট, LS টা ছোট কার থেকে? LR থেকে। এটা যেহেতু ছোট হইব, স্মল, এটা যেহেতু ছোট হইব, এটা বড় হইব। এটা যেহেতু ছোট হইব, এই জিনিসটা যদি ছোট হয় তাহলে রেজাল্টটা কি হয়? বড় হয়। আর এটা যেহেতু বড়, কম্পেয়ার টু LS এর তুলনায় LR টা বড় না নি, LR যদি বড় হয়, LR টা যদি বড় হয় তাহলে YR টা কি হইব? ছোট হইব। তাহলে আমরা লিখতে পারি সিন্স LS লেস দেন LR। ঠিক আছে, LS লেস দেন, LS টা ছোট, লেস দেন LR, therefore YS, এটা ছোট তো, এটা ছোট হওয়া এটা বড় হইব, YS গ্রেটার দেন YR। তার মানে কি বুঝলাম? কার ইয়ংস মডুলাসটা বেশি? স্টিলের রডের ইয়ংস মডুলাসটা বেশি, স্টিলের রডের ইয়ংস মডুলাসটা বেশি as compared to রাবারের রডের। মানে স্টিলের ইয়ংস মডুলাসটা বেশি as compared to রাবার। আর যার মডুলাস বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বেশি হয়, তারই আমরা বেশি ইলাস্টিক করি। Hence বা therefore we can say steel is more elastic than rubber. ওকে, তাইলে আমরা কি দেখাইতে পারলাম? যেহেতু স্টিলের রডের কি বেশি? ইয়ংস মডুলাস বেশি as compared to রাবারের রড, hence steel is more elastic than rubber. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য। ঠিক আছে, তাইলে আজকে আমাদের ডিসকাশন এতটুকুই। আমরা নেক্সট ডেতে এই চ্যাপ্টারের অন্য টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।